বন্ধুদেরকে আমি আমার বুক ভরা ভালোবাসা জানাই। জানি আজকের মঞ্চের বক্তব্য আমি শুরু করছি। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়। লাল নীল হলুদ কোনো রকম কালার আমাদের নেই। আমরা একদমই সাদা। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, আমরা তার প্রতিবাদ করি। অ্যাকচুয়ালি এই গৃহশিক্ষকতা পেশাটি, যেটির সাথে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত হয়ে রয়েছি, তো এই শিক্ষকতা পেশাটির কিন্তু ঐতিহ্য অনেক প্রাচীন। আপনারা জানেন সকলেই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। এই গৃহশিক্ষকদের হাত ধরেই তার লেখাপড়া হয়েছিল। যেখানে এই শিক্ষার আর আমাদের ঐতিহ্য এত প্রাচীন, এতদিন পর্যন্ত আমাদের সেখানে তেমন করে কোনো রকম সংগঠন বা আমাদের মঞ্চ আমরা তৈরি করতে পারিনি। আজকে আমরা সেখানে আত্মপ্রকাশ করেছি যে আমাদেরও একটা পেশার অংশীদার, আমাদেরও কিছু বক্তব্য থাকে, আমরাও সমাজের মানুষ এবং আমাদেরও কিছু অধিকার রয়েছে। যেখানেতে অন্যান্য অধিকার বা পেশার মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে সেভাবে সাহায্য করা হচ্ছে না। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমাদেরকে যদি কেউ বলে আপনি কি করেন, যখন আপনি বলবেন যে আমি গৃহশিক্ষকতা করি, তখন মুখটার চেহারাটা যেন পাল্টে যায়। ব্যাপারটা হচ্ছে যে যেন অবহেলা, অবজ্ঞা, কত অন্যায় করে এসেছি আমরা। তো অ্যাকচুয়ালি এইটা আমরা সবচেয়ে বেশি পাই যে যারা আজকে নিজেদেরকে পণ্ডিত মনে করে, যারা যারা কলকাতা গেজেট ভেঙে বাড়িতে টিউশনি পড়ানোর জন্য, যারা সরকারি স্কুলের আপনার টেবিলগুলোকে ব্যবহার করে বিজ্ঞাপনের ক্ষেত্র হিসাবে, তারা ওই টেবিলে বসে আমাদের মুন্ডুপাত করে। কারণ না হলে তাদের কাছে তো কেউ যাবে না। মাস্টারমশাইদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের চমকাতে হয়, ধমকাতে হয়, ভয় দেখাতে হয়, প্র্যাকটিক্যালে নাম্বার দেবো না। আমাদের গৃহশিক্ষকদের কিন্তু ভয় দেখাতে হয় না। তারা তাদের যোগ্যতাতে প্রাইভেট টিউশন নিয়ে আসে। আপনাদের মতন আপনাদের কাছ থেকে যে গালিগালাজ আমরা পাই, যে অপমান, যে অবহেলা, যে লাঞ্ছনা আমরা পাই, আপনারা দেখেছেন যে এই দীর্ঘ লকডাউন আজকে প্রায় 1 বছর ধরে, যেখানে তো লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে গায়ে হাওয়া লাগিয়ে দীঘা পুরী ঘুরে বেড়াচ্ছে, তারা স্কুলে গেলে তাদেরকে করোনায় ধরে নেবে। সেই 1 বছর ধরে শিক্ষার আমরা প্রদীপটা জ্বালিয়ে রেখেছি শুধু আমরা গৃহশিক্ষকরা। আর ওনারা ভয়ে ভয়ে বেরিয়ে যাচ্ছেন, কেউ যদি পাশে তাকে ছুঁয়ে ফেলে তাহলে তার করোনা হয়ে যাবে। আজকে শিক্ষা ব্যবস্থার যে মূল স্তম্ভ, যে স্কুল থেকে, যেই বিদ্যালয় থেকে, যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করুক না কেন, তারা সবটাই কৃতিত্ব আমার আর গৃহশিক্ষকদের। এই আর্থিক লকডাউনে আমরা রাজ্য সরকার, আমরা কেন্দ্র সরকার, আমরা সবাইকে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যে আমাদের কিছুদিন আমরা দেখেছি সর্বহারা থেকে পুঁজিপতি পর্যন্ত আমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই সব কিছু ফেসিলিটি দিয়েছে। যারা কোটি কোটি টাকা ঋণ করে দেশ থেকে চলে গেছে তাদেরও সুদ মুকুব করা হয়েছে, 2 কেজি চালও বরাদ্দ করা হয়েছে। কিন্তু গৃহশিক্ষকদের নামে 100 গ্রাম চালও কোনো সরকার আমাদের নামে মঞ্জুর করেনি। তো আপনারা যদি ভাবেন যে আপনারা ভোটের রাজনীতি করছেন, আমি বলছি আমাদেরও ভোট আছে। বলে গেলেন আমাদের 2 লক্ষ, 4 লক্ষ, 10 লক্ষ গৃহশিক্ষক আছে, তাদের 4 জন করে মেম্বার যদি উল্টে যায়, অনেক অঙ্কই আমরা পাল্টে দেবো। আপনারা যদি মনে করেন যে আমরা কেউ নই, গৃহশিক্ষকরাও মানুষ, সেটা আপনাদেরকে কিন্তু ভাবতে হবে। এখন আর্থিকভাবে যে লকডাউনটা চলছিল, সেখানেতে আমরা যে দেখেছি যে অন্যান্য শিক্ষক বা অন্যান্য পেশার মানুষদের সাথেও যেসব ভাবে গভর্নমেন্টের তরফ থেকে সাহায্য করা হয়েছে, আমাদেরকে কিন্তু সেভাবে সাহায্য করা হয়নি। আপনারা, আমি তো শুনেইছি, আপনারাও শুনে থাকবেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সমাবেশ, বিভিন্ন মিডিয়াতে বারবার বলে বেড়াচ্ছেন যে আমরা সরকারি শিক্ষিত বুদ্ধিজীবীদের সবাইকে আমরা চাকরি দিতে পারবো না, আপনারা স্বনির্ভর হন। ঠিক আছে, তো সেখানে যখন একটা শ্রেণী আমরা যখন স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, তখন সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। তো এইখানেতে এই যে আপনার প্রশাসনিক আমাদের যে অসহযোগিতা, এই অসহযোগিতার আমরা বিরোধিতা করছি। আমরা দাবি করছি আমরাও সমাজের নাগরিক, আমাদের জন্য সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এই সরকারের আমলে, মানে আমার মমতা ব্যানার্জি মহাশয়ার আর সরকারের আমলেতে যারা সরকারি কর্মচারী নন, মানে আমি আমাদের নাম উল্লেখ করে দিয়েছি, যেমন ধরুন ইমাম, পুরোহিত, ইভিন আজকের কৃষক, ক্ষেতমজুর, এভরিথিং, এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রের কোনো মানুষ সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। কেন, আমরা কি চুরি ডাকাতি করি নাকি? আমরা সরকারের
গোটা শিক্ষক সমাজের মেরুদণ্ড আমরা ছাত্র সমাজকে ধরে রেখেছি। তাহলে আমাদের কিছু নেই, সরকার আমাদের দেখছে না। যারা বাউল করে তাদের জন্য কিছু আছে, যারা যাত্রা শিল্পী তাদের জন্য কিছু আছে। আমরা তো পানির জলে ভেসে আসিনি, আমরা তো চুরি ডাকাতি, আমরা অসৎ উপায় করিনি। ছেলেটি তার মায়ের অবশিষ্ট জমিটুকু বিক্রি করে দিয়ে এমএ পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এ বাড়ির থেকে ও বাড়ি টিউশনি পড়ে বেড়াচ্ছে, তার মায়ের দুটো প্রেসারের ওষুধ কেনার জন্য, বাচ্চার দুধ কেনার জন্য আপনাদের বাড়িতে শীতের ভোরে হাজির হয়ে যাচ্ছে আপনার ছেলেকে ও আ ক খ এবিসিডি শেখার জন্য। আর আমাদেরই কোনো নিরাপত্তা নেই। আমরা যতদিন না কাজ করতে পারবো তারপরে আমাদেরকে আত্মহত্যা করতে হবে। বললেন গত লকডাউনেতে আমাদের দুজন গৃহশিক্ষক আত্মহত্যা করেছে। আমরা তো রাস্তায় দাঁড়িয়ে সরকারি শিক্ষকদের মতন অবরোধ করে দাবি আদায় করতে যাই না। আমাদের ঐতিহ্য আছে, আমাদের মেরুদণ্ড আছে, আমাদের নৈতিকতা আছে। আমাদের গৃহশিক্ষকরা নীরবে আত্মহত্যা করছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যদি এই সিচুয়েশন চলতে থাকে আরো অনেক অনেক দিন আপনি দেখবেন যে কত গৃহশিক্ষক নীরবে আত্মহত্যা করে চলেছে। তো এই যে শিক্ষকদের ওপর আপনারা নির্ভর করেছেন, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো কি করে রেখেছে আপনারা খোঁজ নিয়ে দেখুন। এটা মেট্রোপলিটন সিটি, দূরবীন দিয়ে খুঁজে পেলেও আপনি একটা প্রাইমারি সরকারি স্কুল দেখতে পাবেন না। সরকারি স্কুল কি ছিল না? সরকারি স্কুলগুলোকে কারা তুলে দিয়েছে? আজকে দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠেছে। একদিকে আপনার প্রেসার কুকারের সিটি বাজছে, একদিকে গ্যারেজে কাজ চলছে, ছোট্ট একটা ঘরেতে একটা স্কুল চলছে, তার সামনে বড় বড় গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে। আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনারা যারা নিজেদেরকে পণ্ডিত মনে করেন, আপনারা যদি অতই পণ্ডিত মনে করেন, তাহলে আপনাদের নিজেদের স্কুলে কেন ভর্তি করেন না? কেন ওই মূর্খ পোকাটে ছেলেদের বেসরকারি স্কুলগুলোতে ভর্তি করতে যান? তাহলে আপনাদের প্রাইমারি স্কুলের আমরা খতম করে দিয়েছি। আপনারা দায়িত্ব নিয়ে, আপনারা শিক্ষক মহাশয়রা দায়িত্ব নিয়ে সরকারি সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে আপনারা তুলে দিয়েছেন। আপনারা জানেন না, আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরেছেন। আজকে যখন রাজার বেটার মতন স্কুলে পায়ে পা দিয়ে স্কুলটাকে তুলে দিচ্ছেন, আপনি ভাববেন আপনার ছেলেটা কিন্তু আর সরকারি স্কুলে চাকরি পাবে না, কারণ স্কুলটাকে আপনি খেয়ে নিচ্ছেন। আস্তে আস্তে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আপনি ধুলোই মিশিয়ে দিচ্ছেন। এটা তো মাধ্যমিক স্কুলের কথা গেল, তো প্রাথমিক স্কুল। তো মাধ্যমিক স্কুলগুলোর হাল কি আপনারা জানেন? যে আমাদের যে মাধ্যমিক, যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক যে পরীক্ষা আছে, যারা একটু একটু খবর নেয় তারা জানে প্রত্যেক বছর ছাত্রছাত্রী কমছে, প্রত্যেক বছর। তো স্যারেরা স্কুলে গিয়ে কি করেন? স্যারেদের অনেক দল আছে। তো এই বাঙালি বুদ্ধিজীবীরা বেশ দোলাদলিতে পটু, না মনে করবেন না, ওসব লাল নীল দল নয়, ঠিক আছে? অমুক বাবুর দল, তুসুক বাবুর দল। স্টাফ রুমে বসে শুধু শুধু কারুর চর্চা করা, আমাদের নামে মুন্ডপাত করা, কালো টাকার হিসাব করা, LICর পলিসি করা, অনলাইনে শপিং করা, ফেসবুক করা, বসে বসে আপনারা স্কুলের পুরো ছাত্র সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন। একজন মাস্টারমশাইয়ের কি উক্তি, উনি বলছেন, তুই কেন স্কুলে এসেছিস? গোদাধর সৃষ্টিধর অনেক দর আছে বাজারে, 1500 টাকা এসি, 1200 টাকা নন এসি, আমি তো সকালবেলা পড়িয়েছি, তুই যদি স্কুলে আসিস তাহলে তোর প্র্যাকটিক্যালের নাম্বারটা কেটে নেবো। তাহলে আমাদের স্কুলে, আমাদের সরকারি স্কুলের চেয়ার টেবিল ধুলো, বেঞ্চিতে ধুলো ধরবে, চাবিগুলো খোলা যাবে না। আপনারা শীতের রোদে মাঠে পিট করে বসে থাকবেন, ওখানে বসে বসে অনলাইনে শপিং করবেন আর স্কুলগুলোকে তুলে দেবেন, আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো, লক্ষ লক্ষ টাকা মাইনে নিয়ে যাবেন। সেটা আমরা কোনোভাবেই হতে দেবো না। আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনি জবাব চাইবেন হেডমাস্টার মশাইকে, কেন তার ছেলেটি কেন একটি সাবজেক্টে ফেল করলো? আইনে আছে রিমিডিয়াল নেওয়ার কথা, কেন তাকে স্পেশাল করে ক্লাসে পড়ানো হলো না? মাস্টারমশাইরা কি পড়াচ্ছেন? যেখানে 90টা ছেলের মধ্যে 70টা ছেলে টেস্টে এলাও হতে পারছে না, তারা কটায় আসেন, কটায় যান, কি করেন? গার্জেনদের বলছি, আপনারা জবাব চান। আমাদের জবাব দিতে কিন্তু স্কুল শিক্ষকরা বাধ্য। তারা নৈতিকভাবে দায়বদ্ধ স্কুলে পড়াতে। তারা ইচ্ছা করে স্কুলে ক্রাইসিস তৈরি করে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার নাম করে, যাতে তাদের লক্ষ লক্ষ টাকা, কালো টাকা উপার্জন করে। যদি ছেলেটাকে আমরা স্কুলে পড়িয়ে দিই তাহলে সে তার আর স্কুলে যাবে না, তাহলে তাকে প্রজেক্ট প্র্যাকটিক্যালের এমন ভয় দেখাতে হবে যাতে করে সে তার বাড়িতে সকালবেলা হলেই পড়তে যায়, এবং আমাদের স্কুলগুলোকে ফাঁকা করে দিতে হবে যাতে তারা 11টা পর্যন্ত টিউশনি পড়িয়ে স্কুলে বাকি সময়টা রেস্ট নিতে পারে, এবং তারপরে আবার 4টের সময় এসে স্কুলেতে বাড়িতে এসে আবার পড়াতে পারে।
আপনি একটা বেসরকারি স্কুল দেখিয়ে দিন যেখানে ক্লাস হয় না, আমি 100টার মধ্যে 90টা সরকারি স্কুল দেখিয়ে দেবো যেখানে তারা কলেজ বানিয়ে দিয়েছে, স্কুলে ছাত্রছাত্রী আসে না, শুধু পরীক্ষা দিতে আসে, ছাত্রছাত্রীগুলোকে তারা তাদের বাড়িতে রেখে নিয়ে যায়। তাহলে কেন ছাত্রছাত্রী যায় না? আমাদের স্কুলের কি অভাব আছে নাকি? আপনি SSKM এ সিট পাচ্ছেন না বলে উডল্যান্ডে যান, যে কিনা বেড নেই, খারাপ নয়। তো একজন গার্জিয়ান বলতে পারবেন স্কুলে গিয়ে ছেলেটা বসতে পায় না, ছেলের স্কুলে পায়খানা বাথরুম নেই, স্কুলে খেলার মাঠ নেই, এত বড় পরিকাঠামো যেখানে আমাদের টাকা থেকে, যে সরকারি দেখ, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যাই দেখ, আমাদের ট্যাক্সের টাকা, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেখানে স্কুলগুলোকে আপনারা ফাঁকা ফেলে রাখছেন এবং ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন, স্কুলগুলোকে তুলে দেওয়ার চক্রান্ত করছেন। তো প্যারালালি যে বেসরকারি স্কুলগুলো রয়েছে সেখানেতে যদি আমরা সরকারি স্কুলগুলির সাথে তুলনা করে দেখি, আপনারা যে লক্ষ লক্ষ টাকা বেতন পান তার পরিবর্তে আপনারা কি পরিষেবা দেন? আর একটি বেসরকারি স্কুলে 3000 বা 5000 টাকার মাইনেতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাসি মুখে তারা পরিষেবা দিচ্ছে। তাহলে গার্জেনরা বলছে যে পড়াশোনা হয় না, পড়াশোনাটা কে করাবে? শিক্ষামন্ত্রী এসে পড়াবে না, চেয়ার টেবিল পায়খানা বাথরুম পড়াবে স্কুলের মাস্টারমশাই। যদি স্কুলগুলোতে পড়াশোনা না হওয়ার জন্য ছাত্রছাত্রী না যায়, তার দায়টা কার? আপনি তাই অস্বীকার করতে পারেন না। দীর্ঘদিন ধরে আপনারা যেভাবে অন্যায় করে চলেছেন, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চাইছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আপনারা দেখেছেন এই সরকারের আমলেতে আজকেও এই রিসেন্ট ঘোষণা, হাই সেকেন্ডারি ছেলেদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে ট্যাব কেনার জন্য, যেখানে লকডাউনের বাজারেতে বেসরকারি স্কুলগুলোর সামনে গার্জেনরা ফি মুকুবের জন্য বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে সরকারি স্কুলে জুতো, খাতা, বই সব দেওয়া হচ্ছে, উল্টে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, সাইকেল দেওয়া হচ্ছে, তারপরেও কেন সরকারি স্কুলগুলোকে উঠে যাচ্ছে? এর দায় আপনাদের নিতে হবে, এর দায় আপনারা অস্বীকার করতে পারেন না। বেসরকারি স্কুলগুলোকে পাইয়ে দেওয়ার নেশায় আপনারা যে মত্ত হয়ে উঠেছেন, আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু নিজেদের সর্বনাশ নিজেরাই করছেন। তো আমরা দেখেছি, আপনারাও লক্ষ্য করেছেন, আমি একটু আগেই বললাম আমরা রাস্তা ছেড়ে আন্দোলন করছি। আমাদের বাবু মশাইরা, পণ্ডিত মশাইরা যারা লক্ষ লক্ষ টাকা বেতন পায়, তারা রাস্তা আটকে আন্দোলন করছে, তাদের মূলত ব্যক্তি স্বার্থে আন্দোলন করছে, তারা আইনের দুয়ারে যাচ্ছে, গিয়ে তারা কেস করছে, বিভিন্ন ধরনের আইন দেখাচ্ছে, অমুক রাজ্যে কত টাকা বেতন দেওয়া হয়, আমাদের এত টাকা বেতন দেওয়া হয় না কেন? আপনি কত টাকা বেতন পান? একটা সাধারণ মানুষের রোজগার কত? সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে একজন সাধারণ চাষির রোজগার হচ্ছে 6000 টাকা। আপনি লক্ষ টাকা বেতন পান, তারপরেও আপনার সংসার চলে না। আপনারা যেভাবে রাস্তা আটকে অনৈতিকভাবে যেভাবে সারা দিন ধরে আন্দোলন করছেন কলকাতার বুকে, যেভাবে কোর্টে যাচ্ছেন এবং এমন একটা ভাব তৈরি করছেন যেন মনে হচ্ছে ওদের সংসার চলছে না ওই টাকায়, ওরা খেতে পাচ্ছে না। হ্যাঁ, এর পরেতেও আপনারা রাস্তা আটকে আন্দোলন করছেন, যেখানেতে আপনার সরকারি সাধারণ মানুষের মনে এমন একটা ধারণা পৌঁছাচ্ছে যে সরকারি স্কুলের হয়তো আপনার শিক্ষক শিক্ষিরা হয়তো বেতন পাচ্ছে না, তাদের হয়তো সংসার চলছে না। যেখানেতে একটা সাধারণ মানুষের রোজগার 6000 টাকা, সেখানে আপনারা লক্ষ টাকা বেতন পাচ্ছেন, তারপরেও আপনাদের খিদে মিটছে না। আপনারা নিজেদের জন্য, আপনারা আপনাদের ব্যাংক ব্যালেন্সের জন্য আরো চায়ের নেশায় যেভাবে আন্দোলন করছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কবে বলেছেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন উঠে যাচ্ছে, কেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান কমে যাচ্ছে, কেন ছেলেমেয়েরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেনি? তার জন্য তো একটা আন্দোলনও করেননি। সরকারি স্কুলগুলোর উন্নতির জন্য তো একটা আন্দোলনও করেননি। আপনাদের শুধু চাই চাই চাই, টাকা চাই, আরো জমা হয়ে থাকা চাই। সুকান্ত বলেছিল আরো কিছু টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। তো এখানেতে আপনার আসানসোলে একটা ফ্ল্যাট, কলকাতায় একটা ফ্ল্যাট, আপনাদের খিদে মিটবে না। একটা গাড়ি, একটা বাড়ি, এসি, আপনাদের চায়ের হিসেব মিটবে না। এই চাই চাই করেই আপনারা টোটাল ছাত্র সমাজটাকে এবং শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিতে যাচ্ছেন। তো এখানেতে আপনারা জানেন যে সুদীর্ঘকাল ধরে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা খুব সুসম্পর্ক ছিল, যেটাকে বলা হয় গুরু শিষ্যের সম্পর্ক। মানে গুরুদেব শিষ্যের কাছে জ্ঞান দান করেন। আপনারা কি করছেন? আপনারা ছাত্রদের কাস্টমার বানিয়েছেন, আপনারা পুঁজিপতি তৈরি হয়েছে। দুটো চারটে ছেলে কমে গেলে আপনার কত ব্যালেন্স কম হয় তার হিসাব করছেন। শিক্ষাটার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণের পথে ঠেলে দিচ্ছেন।
আপনারা কি আদর্শ শেখাচ্ছেন? আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, আমি পড়াই না, আমার ওয়াইফ পড়ায়, ঠিক আছে? আমি তো পয়সা নিয়ে পড়াই না, আমি বিনা পয়সায় পড়াই। তিনি বলছেন না, ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন যে তোমরা বলবে। ছাত্রদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছে। এরা কোন সমাজ তৈরি করবে? এরা কোন আদর্শ শেখাচ্ছে? গুরুদেব আদর্শ শিক্ষা করে, ছাত্রদের ভবিষ্যৎ তৈরি করে, তাকে সত্য মানুষ তৈরি করে। তো আপনারা ছাত্রদের মিথ্যাবাদী বানাচ্ছেন, সমাজের মেরুদণ্ডকে দুর্বল করে দিচ্ছেন। আমি একজন শিক্ষক মহাশয়ের কথা জানি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে একদল যুবক বাংলার নবজাগরণের, বাংলার দেশের নবজাগরণ এনেছিলেন। তো গুরুদেব আপনি কোন নবজাগরণ আনবেন? মিথ্যার নবজাগরণ, অসত্যবাদিতার নবজাগরণ, প্রতারণার নবজাগরণ? গুরুদেব যদি আদর্শ হয়, আপনি কি আদর্শ দিচ্ছেন? মিথ্যে কথা বলতে শেখাচ্ছেন বাচ্চাটাকে। এখন থেকে তাকে বলছেন যে বলবি না আমি পড়াই না, আমার বউ পড়াই, বলবি না আমি পয়সা নিই না। আপনারা শিক্ষক না আপনারা কোসাই? এটা গেল তো মাধ্যমিক স্কুলের দিক থেকে। আপনারা ভালো করেই জানেন, শুধু ওই আরটিই অ্যাক্ট, ক্যালকাটা গেজেট নয়, ইউজিসির গাইডলাইন আছে, যেখানেতে কিন্তু কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও টিউশনি পড়াতে পারেন না। আপনারা বললেন প্রজেক্ট প্র্যাকটিক্যাল, তার অনেক বেশি নাম্বার দেওয়া আছে ইউনিভার্সিটির হাতে। ইউনিভার্সিটি লেভেলে 100% নাম্বার টিচারদের হাতে, এবং কলেজ লেভেলে অন্তত 40 থেকে 50% নাম্বার আর তাদের হাতে। তো এইখানেতে দেখা যাচ্ছে যে যিনি কলেজে পড়াচ্ছেন তিনিই তার বাড়িতে টোল খুলে বসে রয়েছেন। তার কাছে না গেলে আপনি নাম্বার পাবেন না। তাহলে শিক্ষার মানটা কোথায় যাচ্ছে? এবং সিবিসিএস যে মডেল ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফলো করছে, সেখানেতে পরিষ্কার উল্লেখ করা আছে কোনো শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারেন না। ইউজিসি গাইডলাইন স্বীকার করতে হয়, ইউজিসি গাইডলাইন অনুযায়ীও কোনো অধ্যাপক প্রাইভেট টিউশন করতে পারেন না। তা বাদেও আপনারা কটাই কলেজে যান, কলেজগুলোর অবস্থা সর্বত্র সমান। আমাকে নাম করে বলতে হবে না, কলেজে কোনো ক্লাস হয় না, ছেলেরা শুধু ভর্তি হয়, 12টায় যায়, 1টায় আসে, কদিন যায় কেউ জানে না, কত টাকা বেতন নেয়, লক্ষাধিক টাকা বেতন নেয়। ইউনিভার্সিটিগুলো অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে রয়েছে, কেউ কিচ্ছু জানে না, সবাই সব জানে। আমরা এই সময় বলতে পারি উলঙ্গ রাজার একটা কবিতা সবাই জানেন, হ্যাঁ, রাজা উলঙ্গ, সবাই বলছে না কিছু তো পড়েই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি টিউশনি পড়াচ্ছে, গোটা জগৎ দেখতে পাচ্ছে টিউশনি পড়াচ্ছে, ভিসি কিন্তু দেখতে পাচ্ছে না টিউশনি পড়াচ্ছে বলে। কিছুদিনের মধ্যে আপনারা দেখেছিলেন এই লকডাউনে আমার জেলাতে, বর্ধমান জেলাতে কাটোয়াতে, আপনার একজন জুলজির অধ্যাপক, বিভাগীয় প্রধান, জুলজি কাটোয়া কলেজের বিভাগীয় প্রধান, তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 4000 টাকা করে তোমরা দিয়ে যাও, নাহলে তোমাদের প্র্যাকটিক্যাল আটকে দেবো। 2000 টাকা টিউশনি ফিস আর 2000 টাকা প্র্যাকটিক্যালের নাম্বার দেওয়ার জন্য। যেখানে নাম্বার বিক্রি করছে সেখানে ইউনিভার্সিটি কিছু চোখ বন্ধ করে বসে রয়েছে। এটা তো ভাইরাল হয়ে গেছে, আমার কাছে 3টে অডিও স্ক্রিপ্ট আছে, তাদের ভয়েস রেকর্ডিং আছে। যখন বলা হচ্ছে, ছাত্ররা জিজ্ঞাসা করছে স্যার আপনি যে নাম্বারটা দিয়ে দেবেন, কেউ যদি আরটিআই করে খাতাটা বেরিয়ে যায় তখন তো আমি কিছুই লিখিনি, বলছে খাতাটা আমি ছিঁড়ে ফেলে দেবো। মাস্টারমশাই আদর্শবাদী, ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে তাকে নাম্বার পাইয়ে দেওয়ার জন্য, আর একজনকে ফেল করিয়ে দেওয়ার জন্য, যারা খাতা ছিঁড়ে নিতে পারে, ইউনিভার্সিটি যাদের চোখ বন্ধ করে বসে থাকে, তাদের বিরুদ্ধে একটা স্টেপও নেয় না। আমরা তাদের ছেড়ে দেবো না। আর বিশ্ববিদ্যালয়, এ তো অবাধ লীলা ক্ষেত্র। আপনারা কেউ জানেন কিনা জানি না, আমি বর্ধমানী বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তো স্যারেদের সাথে থাকতে হবে, না হলে নাম্বার পাওয়া যাবে না। অডিও রেকর্ড ভাইরাল হয়ে গেছে, তিনি হাজার হাজার ছাত্রীর সাথে নির্লজ্জভাবে, একজন বাবার বয়সী মাস্টারমশাই হয়ে একজন নিজের সন্তান তুল্য ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করছেন নাম্বারের লোভ দেখিয়ে। এবং আজকে 20 বছর ধরে তিনি প্রতারণা করে গেছেন টোটাল ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং তারও অডিও স্ক্রিপ্ট আমার কাছে আছে। এবং তার ওয়াইফ বলছে ওই লোকটাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। এরা মানুষ যারা নিজেদের সন্তান তুল্য ছাত্রের সঙ্গে এই রকম দুর্ব্যবহার করতে পারে, সে নিজেকে কি হিরো ভাবে? সে ভাবে কৃষ্ণ নাকি? সে লীলা করতে বসেছে। 1600 গোপিনীর দৌড়ে রয়েছে, কবে 1600 গোপিনী আসবে সবাই জানে, শুধু ভিসি জানেন না। বহাল তবিয়াতে রয়েছে। আমাদের দেশে ট্রাক ড্রাইভাররা ধর্ষণ করলে এনকাউন্টারের নামে গুলি করে মারা হয়, আর ইউনিভার্সিটি স্যাররা ধর্ষণ করলে তারা বহাল তবিয়াতে বর্তমান থাকে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা কুড়ে কুড়ে খাচ্ছেন। 100 বার বলবো, বেশ করবো বলবো, আমাদের অধিকার আছে, ভিসি ঢুকতে দিচ্ছে না, বলছে আউটসাইডার। আমাদের ঘরের মেয়েরা ওখানে পড়তে যায়, আমাদের ঘরের বোনেরা পড়তে যায়। আপনাদের লালসার শিকার যদি হয় আমরা ছেড়ে দেবো না, আপনাদের বয়কট করবো, ওখানে ধর্ণা দেবো, বেরোতে দেবো না কাউকে ওখান থেকে। তো এই সমস্ত অভাব অভিযোগ
দীর্ঘদিন ধরে আমরা ডিআই ডিএম জেলা শাসক সবাইকে আমরা জানিয়ে এসেছি। তো ওরা ন্যায় দেয়, ওরা যদি ভাবে যে আমরা মানে দুর্বল, আমাদের ভদ্রতাটাকে যদি ওরা দুর্বলতা মনে করে তাহলে ভুল ভাবছে। আমি ওনাদের বলে রাখছি, আমরা এখানেই শপথ নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা ঘোষণা করছি আর নয় অনেকদিন আমরা আবদান অনুরোধ আদান প্রদান করে গেছি। এবার ওই শিক্ষক মহাশয়ের গেটের সামনে আমরা ধর্ণা দেবো, পিকেটিং করব, ডিআই অফিস ঘিরে দেবো, পায়খানা বাথরুম বন্ধ করে দেবো, ডিএম অফিস ঘিরে দেবো, নবান্ন ঘিরে দেবো, বিকাশ ভবন ঘিরে দেবো, 1 ইঞ্চি নড়তে দেবো না যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে। আপনারা যদি ভাবেন আমরা কিছু করতে পারবো না, আপনারা খুব সাবধান। আমি আপনাদের পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ল সেলের প্রেসিডেন্ট, ঠিক আছে? আমি অলরেডি 3 জন উকিলের সঙ্গে আমি মিট করেছি। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কোলার ধরে হাইকোর্টে তুলবো। আর একবার আপনারা জজ সাহেবের কাছে জোর হাত করে বলবেন ওই ছেলেগুলো মিথ্যে কথা বলছে, জজ সাহেব আমি টিউশনি করি না। বলতে হবে আপনাদের আমরা সর্বহারা। আপনারা যদি মনে করেন আমাদেরকে ভয় দেখানো হচ্ছিল, পুলিশ নাকি আমাদের ধরে ভরে দেবে, ভরে দেখ, আমাদেরকে খাওয়াতে হবে। আপনাদেরকে যদি ভরে দিই আপনাদের সিএল হয়ে যাবে, আপনাদের চাকরির ব্রেক হয়ে যাবে। এই সর্বহারার মার্কস বলেছে সর্বহারা শৃঙ্খল ছাড়া হারবার আর কিছু নেই, জয় করার জন্য আছে সারা জগৎ। আমরা জয় করতে এসেছি, আমরা কিছু হারাতে আসিনি। আর আপনাদেরকে যদি কোর্টে তুলে আমরা প্রমাণ করে দিই, করে দেবো, আপনাদের পেনশন আটকে যাবে, আপনাদের প্রভিডেন্ট ফান্ড আটকে যাবে, আপনাদের গ্র্যাচুইটি আটকে যাবে, আপনাদের চাকরিতে ছেদ করবে, আপনাদের কাউকে ছাড়বো না, কোর্টের দরজায় আপনাদের তুলেই আমরা ছাড়বো। অনেকে বড় বড় হুঁশিয়ারি দেয়, আমাদের অমুক আছে, তুসুক আছে, হ্যাঁ নেতা আছে, মন্ত্রী আছে, বড় বড় হাত আছে, আইনের ঊর্ধ্বে কেউ নেই। লালু প্রসাদ যাদব একটা দেশের মুখ্যমন্ত্রী ছিলেন একটা রাজ্যে, তাকেও এখনো জেল কাটতে হচ্ছে। আপনারা কত বড় হনু, কত বড় বড় লেগ বিশিষ্ট, হ্যাঁ আপনারা আইনের ঊর্ধ্বে। আমরা কাউকে ছাড়বো না। আইনের পথ নিষেধ পথ, আমাদের পথ সত্যের পথ, সত্যের জয় হবেই। মহাভারতেও হয়েছিল, দুর্যোধন দুঃশাসনদের পক্ষে অনেক বড় বড় রথী মহারথী ছিল, কিন্তু পরাজয় তাদের হয়েই ছিল। ওই শকুনি সম মামারা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা তোমাদের তুলেই ছাড়বো, হাইকোর্টে তুলেই ছাড়বো, এবং তোমাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়বো। এই আবেদন নিবেদন, এই আন্দোলন দীর্ঘদিন ধরে, 20 বছর ধরে আমরা যুগ যুগ ধরে প্রশাসনের বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি, কিন্তু প্রশাসন শোনে না, দেখে না, অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। ভগৎ সিং বলেছিলেন যখন আইন সময় বোমা নিক্ষেপ করেন যে বধিরকে শোনানোর জন্য আমি বোমাটা ফেলে গেলাম। তিনি বোমাটা ফেলে পালিয়ে যাননি। বোমার যে শক্তিটা ছিল সেই শক্তিটা ছিল একটা সাধারণ পটকার সমান, তাতে কোনো মানুষ মরে না। বলেছিল যে এই আইনসভায় যে আইন পাস হচ্ছে আমাদের কণ্ঠ ওখানে পৌঁছাচ্ছে না, সেই জন্য আমরা এখানে বোমা ফেলতে এসেছি। আমাদের সরকারকেও বলছি, আমরা দীর্ঘদিন ধরে জেলায় জেলায় অনেক অনুরোধ অনুনয় বিনয় করে গেছি। আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে এসে আমরা বোমা ফেলতে এসেছি আপনাদের শোনানোর জন্য, ওই বধির সরকারকে শোনানোর জন্য। আপনি শুনুন, জোর হাত করে বলছি, আপনাদেরকে আমাদের দুয়ারে যেতে হবে না, আমরা আপনার দুয়ারে এসেছি, আপনি দয়া করে দুয়ার বন্ধ করে দেবেন না। ভয় পাবেন না ম্যাডাম, আমরা চাকরি চাইতে আসিনি, আমরা ন্যায়ের দাবিতে এসেছি। আপনি ল অ্যান্ড অর্ডার কার্যকর করুন, আপনি রাজধর্ম পালন করুন। কেন আপনি চোখ বন্ধ করে বসে রয়েছেন? আপনি আইনের শাসন জারি করুন। আপনার রাজ্যের এত শিক্ষিত বুদ্ধিজীবীরা যারা ক্লাসে বসে বসে দিনরাত বলে অমুক তুসুক, সবাই বড় বড় নাকি দুর্নীতি পরায়ণ, হ্যাঁ তারা কত বড় সাধু, অথচ আপনারা তাদের দেখতে পাচ্ছেন না। আমরা আজকে আপনাদের দেখাতে এসেছি যে আপনারা এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে যদি না স্টেপ নেন তাহলে কিন্তু আমরা আপনাদের ছেড়ে দেব না। আমরা বিচার চাই আপনার কাছে, আমরা শাস্তি চাই আপনার কাছে। এই আইন ভঙ্গকারীদের শাস্তি চাই, এই কলকাতা গেজেটের অমান্যকারীদের শাস্তি চাই, এই মিথ্যেবাদীদের শাস্তি চাই, সরকারি শিক্ষাকে যারা বেসরকারীকরণ করছে তাদের শাস্তি চাই, যারা সরকারের বাণিজ্যিকীকরণ করছে তাদের শাস্তি চাই, যারা জনগণকে মিথ্যে প্রতারণা করছে তাদের শাস্তি চাই, যারা সরকারকে মিথ্যে তথ্য মুচলেখা দিচ্ছে তাদের শাস্তি চাই, যারা আরটিআই অ্যাক্ট আইন অমান্য করছে তাদের শাস্তি চাই, যারা ইডিসির গাইডলাইন ভঙ্গ করছে তাদের শাস্তি চাই। শাস্তি আপনাদের আমরা দিয়েই ছাড়ব। আজকে এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা শপথ নিচ্ছি, সত্য অহিংসার আর পূজারী, আপনাদের শাস্তি আমরা দেবই। আপনাদের বেআইনি ভাবে প্রাইভেট টিউশন শিক্ষাকে বেসরকারীকরণ আমরা রুখে দেবো।
সরকারি শিক্ষা ব্যবস্থার স্বার্থে এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য আমরা লড়াই করে যাব শেষ বিন্দু দিয়েও। আর বিশেষ কিছু আমি বলবো না, অনেক বক্তা আছেন। হ্যাঁ, এটা বললাম। আজকে আমরা এই অহিংস এবং সত্যের পূজারী গান্ধীর পাদদেশে এসে শপথ করছি, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ করতে চায়, যারা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিতে চায়, যারা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিপরায়ণ করে রেখেছে, আমাদের শপথ আমরা দুর্নীতি মুক্ত সুস্থ সমাজ গড়ে তুলব। সরকারি ব্যবস্থার আর টিকিয়ে রাখার দাবিতে আমাদের আন্দোলন চলবে। লাস্ট সুকান্তের একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের আরো অনেক বক্তা আছে। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। আমাদের আন্দোলন জমে গেছে।